আমার ছোট যা বিয়ের পর থেকেই ঘরের কোনো রকম কাজই করে না। ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হয়। একদিন মনে মনে ভাবলাম, আমি কি সারা জীবন এই সংসারে ঘানি টানবো? সে কি কিচ্ছু করবে না, সারাদিন শুয়ে বসে মোবাইল টিপবে? একদিন আমার স্বামীকে বললাম, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই বিশাল সংসারের দায়িত্ব সামলাতে পারছি না। ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের সমস্ত দায় দায়িত্ব পালন করতে করতে, সংসারের এই সব কাজ একা একা করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। তোমার ছোট ভাইয়ের বউকে আমাকে কোনো কাজেই সাহায্য করবে না? এই কথা বলাতে আমার স্বামী বলল, ধৈর্য ধরো, যাক না কয়েকটা দিন। নতুন বউ, সবেমাত্র বিয়ে হয়েছে। কিন্তু কয়েকটা দিন করতে করতে যখন 2 বছর চলে গেল, তখন আর সহ্য করতে পারলাম না। তখন একদিন স্বামীকে কিছু না বলে নিজের দেবরের কাছে চলে গেলাম। নিজের দেবরকে সবটা খুলে বললাম যে, তোমার বউ কোনো কাজে কেন আমাকে সাহায্য করে না? এই সংসারের বোঝা আমি একা একা আর নিতে পারছি না। তাকে বলো আমার কাজে আমাকে সাহায্য করতে। দুইজনে মিলে কাজ করলে তো সংসারের সমস্ত কাজ অল্প সময়ে হয়ে যাবে, কারো ওপরেই কোনো প্রেশার পড়বে না। তখন আমার দেবর আমাকে বললো, ভাবি দেখতে পাচ্ছ না, ও ছোট মানুষ, ও কি কোনো কাজ করতে পারে? ও কোনো কাজ করতে পারে না, তুমিই করো, ও আস্তে আস্তে করবে। তারপর একদিন আমার যাকে ডেকে বললাম, আমি এই সমস্ত কাজ করতে পারছি না, আমাকে একটু তো তুমি সাহায্য করতে পারো বোন। দুইজনে মিলে যদি কাজ করি তাহলে কাজগুলো অল্প সময় হয়ে যাবে। তখন সে আমাকে বলল, ছোট লোক। সে আমাকে যা ইচ্ছা তাই করে বকাবকি করলো। সে আমাকে বলল, আমি কোন বাড়ির মেয়ে, আমার কোন ফ্যামিলির থেকে আমি বিলং করি, আমার বাবা মা কে তুমি কি জানো? ছোট লোক কোথাকার, যা ইচ্ছে তাই বলল। তার খুব অহংকার, সে অনেক বড় পরিবারের মেয়ে। অবশ্য অহংকার থাকবেই না কেন, তার এক ভাই কাস্টমস অফিসার, এক ভাই আমেরিকাতে সেটেল, তার ছোট চাচা অবসর নিয়েছে, সামনের বছর এমপি পদে নির্বাচন করবে। এই বড় পরিবারের কারণেই তার এত অহংকার, কোনো কাজে আমাকে সাহায্য করে না। সারাদিন কাজ করতে করতে আমি যদি মরেও যাই, তাও সে কখনো ফিরেও আমার দিকে তাকায় না। এরকমভাবে আরও কিছুদিন যাওয়ার পর আমি আবার আমার স্বামীকে ডেকে বললাম, আমি এই সব আর কিছু সহ্য করতে পারছি না, তুমি এই সমস্যার সমাধান করো, তুমি তোমার ভাইকে, ভাইয়ের বউদের ডাকো। তখন সে তার ভাইকে ডাকলো, তার ভাইকে ডেকে বলল যে, তোর ভাবি এই সংসারের এত বড় দায়িত্ব নিতে পারছে না, তোর বউকে বল না একটু সাহায্য করতে। দুয়ে মিলে কাজ করলে তো সব কাজ অল্পতেই হয়ে যাবে, কারোরই কোনো কষ্ট হবে না। এই সমস্ত কথা শুনে আমার দেবর চটে গেল, বলল, ভাইয়া ভাবি তো আমার বউকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। এরকমভাবে এক বিশাল ঝগড়ার সৃষ্টি হলো। তখন আমি আর চুপ করে রইতে পারলাম না। তখন বললাম, তোমার শ্বশুরবাড়ির লোকেরা তো অনেক বড় লোক, অনেক বৃত্তশালী, অনেক প্রভাবশালী, তারাই দেশের রাজা বাদশাহ উজির নাজির সব কিছু। তাহলে একটা কাজের লোক নিয়ে আসো না তোমার বউয়ের জন্য, তোমার বউয়ের ফরমায়েশ খাটার জন্য। খাবারটা পর্যন্ত, পানিটা পর্যন্ত তাকে তার কাছে নিয়ে দিতে হয়, খাইয়ে দিলে আরও ভালো। এই সমস্ত কথা আমার যা শুনে নিল, আমার সঙ্গে বিশাল ঝগড়া ঝামেলা করলো। ঝগড়া ঝামেলা করার পর আমি আমার স্বামীকে বললাম, সম্পত্তি যা আছে সব 2 ভাগে ভাগ করে ওদেরকে দিয়ে দাও। আমার স্বামীও তাই করলো। ওরা সবাই মিলে আমাকে এত অপমান করলো, এটা দেখে আমার স্বামী সম্পত্তি 2 ভাগে ভাগ করে 1 ভাগ আমাদেরকে দিল এবং 1 ভাগ তার ভাইকে দিল। এভাবে কিছুদিন যাওয়ার পর আমার দেবর এবং যা চলে গেল তার বাবার বাড়িতে। খুব অহংকার করে আমার যা বলে গিয়েছিল, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, তুমিই তোমার সংসারে ঘানি টানো, আর ফিরে আসবো না, ছোট লোক কোথাকার, ছোট লোকদের সাথে আমরা থাকতে পারবো না। এভাবে বলে চলে গেল। কিন্তু মজার বিষয় হলো এটা, 15 দিন পর তারা ফিরে এলো। 15 দিন পর ফিরে এলো। এরপর আস্তে আস্তে আমার দেবরের ভাগের জমিগুলো বিক্রি করতে শুরু করলো। সংসারে অভাব অনটন দেখা দিল। এভাবে কিছুদিন যাওয়ার পর তাদের সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেল। এরপর চলে এলো সেই দিন, ধার দেনা করার দিন। আমার দেবর আজ এর থেকে ধার করে, কাল ওর থেকে ধার করে, এরকমভাবে দিন যেতে লাগলো। আমার যা সেই বড় লোকের মেয়ে, যে কখনো গ্যাসের চুলা ছাড়া রান্না করতো না, মাইক্রোওয়েভ, যার জন্য রাইস কুকার ছিল, সে এখন মাটির চুলায় তো দিব্যি রান্না করে, কাঠের উনুনে কাঠ জ্বালিয়ে খুব সুন্দর রান্না করে। সেই অহংকারী যা এখন আর তত অহংকারী নেই, এখন সে নম্র হতে শিখেছে, বিনয়ী হতে শিখেছে। কিছুদিন এরকমভাবে যাওয়ার পর আমার দেবরকে আর কেউ ধারেও দিত না। কেন দেবে? যদি কারো কাছ থেকে ধার করে পরবর্তীতে সেটা ফেরত দেয়, তাহলে তো মানুষ ধারে দিবে। কিন্তু সে একবার কারো কাছ থেকে কিছু নিলে সেটা আর ফেরত দিত না। অবশ্য ফেরতই বা দেবে কোত্থেকে? যদি ইনকাম থাকে তাহলে তো ফেরত দেওয়ার প্রশ্ন। এরকমভাবে যেতে যেতে কেউ তাদের আর কিছুই ধারে দিতে লাগলো না। আমার সেই অহংকারী ছোট যা এখন প্রায় আমার কাছে আসে, আজ চাল, কাল ডাল, পরশু তেল, এই জন্য কিছুদিন পর পরই সে আসে। মাঝে মাঝে মেয়েকে নিয়ে আসে,
বলে, ভাবি মেয়ের খুব ফল খেতে ইচ্ছে করছে, কিন্তু কিনে দেওয়ার সামর্থ্য নেই, টাকা কোথায় পাবো? আমি যথাসম্ভব সাহায্য করি, আমার যতটুকু আছে তা দিয়ে আমি চেষ্টা করি তাদেরকে সাহায্য করার জন্য। কারণ আপনজনের বিপদে যদি আপনজনই পাশে না দাঁড়ায়, তাহলে কে দাঁড়াবে বলেন? এরকমভাবে কিছুদিন চলে যেতে লাগলো। আজ আমার জায়ের সেই অহংকার নেই। একদিন আমি তাকে ডেকে বললাম, কি ব্যাপার বোন, তোমার বাবা মা মারা যাওয়ার পর কি কোনো সম্পত্তি তুমি পাওনি? তখন বলল, না, বাবা মা জীবিত থাকতে ভাইয়েরা কৌশলে সমস্ত কিছু নিজেদের নামে করে নিয়েছে, আমি সম্পত্তির কানাকড়িও পাইনি। তখন বললাম, তোমার তো হক আছে, তুমি দাবি করছো না কেন? তখন সে মৃদু হেসে বলল, কিছু করার নেই বোন, তারা অনেক বৃত্তশালী, অনেক প্রভাবশালী, আমি তাদের সঙ্গে পেরে উঠবো না। আসলে শিক্ষা হলো এটাই, কার কি আছে না আছে, ভাইয়ের কি আছে, চাচার কি আছে, তাতে আসলে মানুষের কিচ্ছু আসে যায় না। ফ্যাক্ট হচ্ছে এটা যে মানুষের নিজের কি আছে। অহংকার পতনের মূল, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। আজ সময় এরকম আছে বলে যে কাল এরকম থাকবে তা তো নাও হতে পারে। এই দুনিয়াতে কেউ কারো না, যদি নিজের কিছু থাকে তাহলে সেটা নিয়ে অহংকার করা উচিত, অন্যের কোনো কিছু নিয়ে নয়। কারণ সময় এবং পরিস্থিতি মানুষকে কখন কোন স্রোতে নিয়ে দাঁড় করবে সেটা কেউ জানে না। তাই কখনো অন্যের জিনিস নিয়ে অহংকার করা ভালো নয়, আর অহংকারের পতন হবেই। শিক্ষা পেলাম এটাই, কখনো কোনো কিছু নিয়ে অহংকার করা ভালো নয়। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবো নতুন এবং সুন্দর শিক্ষণীয় কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।